পাখি ও কৃষি বাস্তুতন্ত্র। উপস্থাপক অনুপম পাল, সহ কৃষি অধিকর্তা, কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, ফুলিয়া, নদিয়া। আপনাদের মনে আছে জটায়ু পাখির কথা? সীতাকে উদ্ধারের জন্য এগিয়ে এসেছিল, পৌরাণিক কাহিনী রামায়ণের। তারপরে কত যুগ কেটে গিয়েছে। পাখি কিন্তু আমাদের কবিতায়, কাব্যে, গানে, সব জায়গায়। হায় চিল, সোনালি ডানার চিল, কিংবা খাঁচার পাখি ছিল খাঁচায়, বনের পাখি ছিল বনে। আসলে পাখি আমাদের জীবনের সঙ্গে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত। পাখি নিয়ে যে আলোচনা, আমরা সেই আলোচনার মধ্যে যাব। বিষয়টা হলো যে কৃষিতে পাখি কত ক্ষতি করে এবং সেটা কত ক্ষতি, সেই ক্ষতির মাত্রা কত, আদৌ পাখিকে আমরা কি নিয়ন্ত্রণ করতে পারি, পাখি থাকা দরকার না দরকার নেই, পাখি থাকলে আমাদের কি সুবিধে, এইগুলো নিয়েই আমরা আলোচনা করব। এই বিষয়টা হচ্ছে অর্নিথোলজি, পাখি নিয়ে আলোচনা। পাখির খাদ্যাভ্যাস, পাখির আকার, গঠন, পাখির ডাক, জীবনচক্র, এইটা হচ্ছে অর্নিথোলজি। আমরা সেই বিস্তারিতভাবে না গিয়ে আমরা সাধারণভাবে আমরা যা দেখি সেটা নিয়ে আলোচনা করব। বহু বছর আগে, সেই প্রস্তর যুগে, মানুষ যখন চাষ করত না, যখন খাদ্য সংগ্রহ করত, শিকার করত, তখন পশুর মাংসের সাথে পাখির মাংস খেত। প্রায় ৮০ রকমের পাখি তাদের খাদ্য তালিকায় ছিল। তাই স্বভাবতই ওই সমস্ত পাখির গতিবিধি তারা জানত, কখন আসবে, কিভাবে শিকার করতে হবে ইত্যাদি। যতদূর জানা যায় ২৪০ খ্রিস্টপূর্বাব্দে চীনে এবং ৪৪০ খ্রিস্টপূর্বাব্দে মিশরে মুরগি পালন করা হতো। মুরগি তো পাখি জানেন। আর ৩৫০ খ্রিস্টপূর্বাব্দে অ্যারিস্টটল পাখির বিবরণ দিয়েছিলেন। আর পাখির কথা বলতে গেলে ডক্টর সালেম আলীর কথা না বললে কি হয়? তিনি হচ্ছেন বার্ড ম্যান অফ ইন্ডিয়া। তিনি বোম্বে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম তৈরি করেন এবং পাখি নিয়ে প্রামাণ্য গবেষণা বলতে তিনি ভারতবর্ষে উল্লেখযোগ্য স্থান নিয়েছেন। তারপরে আরও অনেক গবেষক পাখি নিয়ে গবেষণা করেছেন। আচ্ছা, পাখি কি সুন্দরতম প্রাণী? সত্যি আপনি তাকালেই আপনি বলবেন সুন্দরতম প্রাণী কিনা। পাখির পালকের রং, বর্ণচ্ছটা, ময়ূরের পেখম মেলার ধরন, পাখির ডাক, পাখির শিস দেওয়া, পাখির কুজন, সবই মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয়। আর পাখি একমাত্র প্রাণী পৃথিবীতে, সেটা গরিলা শিম্পাঞ্জিও নয়, যে মানুষের মতো কথা বলতে পারে, মানুষের কথা নকল করতে পারে, মানুষের সঙ্গে কথোপকথন করতে পারে, মানুষকে সাহচর্য দেয়, অসুস্থ মানুষকে সুস্থতার পথে এগিয়ে নিয়ে যায়। আগে পাখি দিয়ে অনেক দূরে দূরে চিঠি পাঠানো হতো, পায়রা এই কাজটা করত। তখন তো ডাক বিভাগ ছিল না। আবার পাখি দিয়ে শিকার করা হতো। পাখি উড়তে পারার এই যে ক্ষমতা, এইটা তো আর কারণ নেই। মূলত তাদের হাড় ফাঁপা হওয়ার জন্যই পাখি উঠতে পারে। দেখা গেছে প্রায় ১০,০০০ কিলোমিটারও পাখি উড়ে যায় নিউজিল্যান্ড থেকে আলাস্কা। ১,০০০ কিলোমিটার, ২,০০০ কিলোমিটার দূর থেকে আমাদের দেশে পরিযায়ী পাখিরা আসে শীতকালে প্রজনন করার জন্য। আপনারা সেটা অনেকেই দেখেছেন। এবার আসি পাখি নিয়ে বা এই প্রাণী সংরক্ষণ নিয়ে কে কোথায় কি বলেছেন। অশোক, সম্রাট অশোক কিন্তু তিনি পৃথিবীর প্রথম ইকোলজিস্ট। ২৬৮ থেকে ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে তিনি কিন্তু প্রথম এই অযথা প্রাণী হত্যা এবং প্রাণী শিকারের উপরে তিনি বিধিনিষেধ আরোপ করেছিলেন এবং তিনি প্রাণী চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছিলেন সেই যুগে। এটা একটা উল্লেখযোগ্য
বিষয় আমাদের কাছে। এবার আসি কৃষিকাজ এর সঙ্গে পাখির কিরকম সম্পর্ক। তার আগে জেনে নেই কৃষি বাস্তুতন্ত্র, অর্থাৎ যেখানে আমরা কৃষিকাজ করি তার সঙ্গে যে জিনিসগুলো যুক্ত থাকছে, যেমন মাটি, মাটির রস, জল, কমপক্ষে মাটিতে 60 রকমের মৌল আছে। এছাড়া আমরা জানি 16টা প্রধান উদ্ভিদ খাদ্য। মাটির কেঁচো, মাটির কেন্ন, মাটির শ্যাওলা, অ্যাজোলা, উপকারী অপকারী জীবাণু, ছত্রাক, তার মধ্যে ভ্যাম ছত্রাকও আছে, উপকারী অপকারী নেমাটোড, মাটির কৃমি, গুবরে পোকা, মাটিতে ডিম পাড়া ও পিউপা হওয়ার পোকা, উই পোকা, অন্যান্য মাটির পোকা, উদ্ভিদকুল, গবাদি পশুর বিষ্ঠা। এটা তো আছেই। তার সাথে জমিতে আমরা কি পাই? নিরামিষাশী ও মাংসাশী পোকা, অর্থাৎ সে সমস্ত পোকাগুলো কিছু গাছের পাতা খায় আর কিছু পোকা অন্য পোকাকে খায়, সেগুলো মাংসাশী পোকা। আমরা ব্যাঙ দেখতে পাই, মৌমাছি দেখতে পাই, গিরগিটি, গবাদি পশু, ইঁদুর, সাপ ইত্যাদি। আবার পাখি, কিছু পাখি তারা মাটির কাছাকাছি থাকে, যেমন কুবো পাখি, বেশি ওপরে থাকে না, মাটির থেকেই খাবার দাবারগুলো সংগ্রহ করে। আবার গাছে বসবাসকারী পাখি, যেমন ময়ূর সারা রাত গাছেই থাকে। নিরামিষাশী পাখি, অর্থাৎ এরা কোনো মাংস বা পোকা জাতীয় কিছু খায় না, মূলত ফল টল খেয়ে থাকে। আবার মাংসাশী পাখি আছে, উভয়ভুক পাখিও রয়েছে। দিনের বেলাও পাখি দেখতে পাই, নিশাচর পাখিও দেখতে পাই। নিশাচর পাখি আপনারা জানেন, পেঁচা। আর শকুন আর গরুর মাংস, এর সাথে মৃত গরুর মাংস আপনারা সবাই জানেন। শকুন কিন্তু মৃত পশুর মাংস খেয়েই বেঁচে থাকে। এইটাই কিন্তু আমি বলতে চাইছি যে কৃষি বাস্তুতন্ত্র, অর্থাৎ এই পুরোটা নিয়েই একটা কৃষির বাস্তুতন্ত্র গড়ে ওঠে। সেখানে কোনো একজন বা কোনো 4 জনকে 6 জনকে বাদ দিয়ে কোনো কৃষি বাস্তুতন্ত্র হতে পারে না। এখন পাখির সঙ্গে প্রকৃতির সম্পর্ক আছেই, আগেই বলেছি। মানুষের সঙ্গে জঙ্গলের সহাবস্থান আমরা আগে বলেছি। এখনো বহু মানুষ আছে তারা জঙ্গল নির্ভর, তারা চাষ করেন না, জঙ্গল থেকেই ফসল আহরণ করেন, জঙ্গল থেকেই কাঠ পান, জ্বালানি পান। এবং পাখির যে জঙ্গলে থাকে সেখান থেকে বিভিন্ন ফল বিষ্ঠা ত্যাগের মাধ্যমে এই যে এত গাছ হয়েছে, এত উদ্ভিদ জগৎ সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু পাখির জন্য। আর এই উদ্ভিদ জগৎ, এই জঙ্গল না থাকলে পৃথিবীর আবহাওয়া পরিবর্তিত হয়ে যেতে যায়। আপনারা অবশ্য গাছ কাটা হচ্ছে, আপনারা সেটা জানেন, সেটা আলাদা কথা। কিন্তু এই জঙ্গল সৃষ্টির জন্য পাখির অবদান কিন্তু অপরিসীম। এই জঙ্গল থেকে আমরা খাদ্য, জ্বালানি, বাসস্থানের রসদ সংগ্রহ করি। আর তারপরে আসছে আমরা চাষাবাদ এবং খাদ্য উৎপাদন জঙ্গল কাটা জমিতেও করেছি, আবার পরিষ্কার জমিতেও করেছি। এবার প্রশ্নটা হচ্ছে, আমরা যখন চাষ করি আমরা মনে করি এটা পেস্ট, একে কীটনাশক দিয়ে মারবো, ওটাকে মারবো, ওটাকে জাল পেতে ধরবো। এই যে ধারণাটা আমাদের তৈরি করা হয়েছে এই রাসায়নিক কৃষিতে, এর ফল কিন্তু আমরা ভুগছি এবং ভবিষ্যতে আরও ভুগতে হবে। তাই প্রশ্নটা এই জন্যই রেখেছি যে পৃথিবীটা কি শুধু মানুষের জন্য? না, পৃথিবীটা শুধুমাত্র মানুষের জন্য নয়। এই পৃথিবীটা কিন্তু মানুষ সহ সমস্ত প্রাণী, উদ্ভিদকুল সকলের জন্য। মানুষ একটা অংশ। আজকে যদি মানুষ সেই প্রকৃতিকে ধ্বংস করার চেষ্টা করে তাহলে মানুষও বাঁচবে না। এখানে দেখুন, আমি বলতে চাইছি যে অর্থাৎ আমার কৃষির সঙ্গে সম্পর্কিত যে সমস্ত প্রাণীকুল, উদ্ভিদকুল আছে, একটু আগেই উল্লেখ করেছি, তাদের যদি খাদ্য সংস্থান এবং বংশবিস্তারের সহায়ক ব্যবস্থা যদি আমরা না করতে পারি, অর্থাৎ কেঁচোকে মেরে ফেললাম, জীবাণুকে মেরে ফেললাম, পাখি মেরে ফেললাম, অনেক কীটনাশক দিয়ে প্রচুর পোকা মেরে ফেললাম, মৌমাছি মেরে ফেললাম, এই যে আমরা আমাদের ইকোসিস্টেম, আমাদের কৃষি বাস্তুতন্ত্রের যারা প্রাণী এবং উদ্ভিদ, তাদেরকে আমরা যে মেরে ফেলছি, সেইটার জন্য কিন্তু কৃষি বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে এবং যার জন্যই আমাদের খাবার অভাব হবে। অর্থাৎ কৃষি বাস্তুতন্ত্রের সবার খাবার এবং বংশবিস্তার যদি ঠিকঠাক হয় তাহলে মানুষের খাবার অভাব হবে না। এইটা হচ্ছে চরম সত্য। প্রত্যেকেরই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে, শুধু মানুষের নয়। এখানে এই খাদ্য শৃঙ্খল আপনারা দেখতে পাচ্ছেন যে সালোক সংশ্লেষ থেকে উদ্ভিদ
খাদ্য তৈরি করে, সেখান থেকে মানুষ খাবার পায়, গবাদি পশু খাবার পায়। এবার এই তৃণভোজীদের আবার মাংসাশী প্রাণীরা খায়, মাংসাশী প্রাণীর থেকে শেষ পর্যন্ত সবারই মৃতদেহ আবার মাটিতে পচে যায়, সেখান থেকে আবার গাছ খাবার পায়। এইভাবেই একটা চক্র চলছে। আবার দেখুন এইখানে একটা খাদ্য শৃঙ্খল। এখানে দেখুন ঘাস বা ধান গাছের ক্ষেতি যদি ধরেন, সেখানে অনেক পোকা হচ্ছে, সেই পোকাকে ব্যাঙ খাচ্ছে, ব্যাঙকে সাপ খাচ্ছে, সাপকে আবার ময়ূর খাচ্ছে। আবার এখানে যদি ধরা হয় যে এখানে যে ইঁদুর হবে, সেই ইঁদুরকে আবার পেঁচা খাচ্ছে। এইটা কিন্তু প্রাকৃতিক শৃঙ্খল। এই শৃঙ্খলে যদি আমি একটা দুটোকে যদি আমি এখানে বন্ধ করে দেই, তাহলেই কিন্তু আমাদের খরচ বাড়বে কৃষিতে এবং সেটা অস্থায়ী কৃষি ব্যবস্থা হয়ে দাঁড়াবে। এখানে দেখুন আমরা বলছি যে মৃতপ্রায় খাদ্য খাদক সম্পর্কের আন্তঃসম্পর্কের পুনর্জীবন। খুব কঠিন কথা। কঠিন কথা এই নয় যে আন্তঃসম্পর্ক মানে পারস্পরিক সম্পর্কটাকে আমরা আবার ফিরিয়ে আনতে চাইছি। লক্ষ্য করুন যে আগে আমাদের জলা জমিতে ধান চাষ হতো, সেখানে স্বাভাবিকভাবে কোনো রাসায়নিক সার কীটনাশক দেওয়া হতো না, কিন্তু 4 মাসে আমরা প্রচুর মাছ পেতাম, মাছ, গেড়ি, গুগলি, তার সাথে ব্যাঙে হতো, কাছিমও পাওয়া যেত, এবং অনেক কৃষকই তারা বাইরের থেকে আর মাছ কিনতে যেতেন না। তাহলে সহজলভ্য প্রোটিন তারা পেয়ে যেতেন। এখন রাসায়নিক সার কীটনাশকদের জন্য জমিতে আমি ধান হয়তো বেশি পাচ্ছি, কিন্তু প্রোটিন, সহজলভ্য প্রোটিনের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তাহলে এই যে আন্তঃসম্পর্কের ব্যাপারটা, এইটাকে যদি আমরা পুনর্জীবিত করতে পারি, তাহলে আমাদের খাবার অভাব হবে না, আমাদের মাটি, প্রকৃতি সমস্ত কিছু ঠিক থাকবে। আচ্ছা, আমরা বলি না পাখি আমার সব খাবার খেয়ে ফেলছে, ফসল খেয়ে ফেলছে। আমাদের শেখানো হয়েছে বা আমরা সবসময় বলে থাকি, আসলে এই পৃথিবীতে সবারই একটু করে খাবার পাওয়ার অধিকার আছে, এবং তাতে মানুষের খাবারের অভাব খুব কম ক্ষেত্রেই সেটা হতে পারে, যদি ব্যাপক ইঁদুরের আক্রমণ হয় ইত্যাদি ইত্যাদি কারণে। এছাড়া সাধারণভাবে এগুলো হয় না। দেখুন 1958 সালে চীনের রাষ্ট্রপ্রধান মাও জেদুংকে বোঝানো হয়েছিল যে চড়াই পাখি খুব ফসলের ক্ষতি করছে, এবং আরো অন্যান্য কতগুলো বিষয় ছিল, তা মশাও ছিল তার মধ্যে, যে চড়াই পাখিকে নিধন করতে হবে। তো এবার লোকজন লেগে পড়ল, লক্ষ লক্ষ পাখি নিধন হয়ে গেল। কিছুদিন পরে দেখা গেল জমিতে ব্যাপক পোকা বেড়ে গেছে, পঙ্গপালের উৎপাদন সংখ্যা বেড়ে গেল, ফসলের উৎপাদন কমে গেল এবং খাদ্যের অভাব দেখা দিল। ফলত কি হলো? এরপরে তো জঙ্গল ধ্বংস করা হয়েছে, খারাপ আবহাওয়া হয়েছে, প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার হয়েছে, সব কটা মিলিয়ে এমন একটা চীনের অবস্থা হলো, প্রায় 4 কোটি মানুষ তখন মারা গেল। আসলে এটা আমাদের জানা নেই বা জানানো হয়নি রাষ্ট্রপ্রধানকে, যে আসলে চড়াই শুধু দানাশস্য খায় না, পোকামাকড় যে খায় সেই তত্ত্বটা কিন্তু চেপে যাওয়া হয়েছিল। পরবর্তীকালে ভুল বুঝতে পেরে এই নিধনযোগ্য থেকে বিরত থাকেন তারা, এবং আবার রাশিয়া থেকে 20 লক্ষ চড়াই আমদানি করা হয়। তার মানে এই যে খাদ্য শৃঙ্খলাটা নষ্ট হয়ে গিয়েছিল, তার থেকে মানুষের কি ফল ভুগতে হয়েছিল সেটা আপনারা দেখলেন। এখানে দেখুন আমরা যেটা বলছিলাম, আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে যে পাখির আর কি দরকার আছে, আমরা তো জমিতে ফসল করি। আসলে তা নয়। একটা উদাহরণ দেখালাম, এরকম অজস্র উদাহরণ দিতে পারি, যে বক ধান উল্টে দেয় এবং অনেক নষ্ট করে। সত্যি কি তাই? আমরা পরবর্তী স্লাইডগুলোতে আমরা যাব। এখানে দেখুন এই যে গোবক, এই গরু যখন চলাচল করে পায়ের চাপে অনেক পোকা বেরিয়ে আসে, গোবক কিন্তু সেই পোকাগুলো খেয়ে নেয়। এখানে মোষের মাথার উপরে একটি বক বসে আছে, মোষের শরীরের নানা রকম উকুন তারা বেছে দিচ্ছে। এটা হচ্ছে পাখির ডিমের বৈচিত্র্য। এবার আসি আরেকটি কীটনাশকের কথা, যে কীটনাশক আমরা সবাই জানি ডিডিটি, যেটা আবিষ্কার যিনি করেছিলেন পল মুলার, তাকে 1948 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় 1962 সালে ব্রেইসেল কার্সন, আমেরিকান বিজ্ঞানী, তিনি দেখালেন যে এই ডিডিটি প্রয়োগ করার জন্য
জলে, স্থলে, অন্তরিক্ষের সমস্ত জায়গায় ডিডিটি ছড়িয়ে পড়েছে এবং পাখিরা সেই সমস্ত ফসল বা জল যেভাবেই হোক তাদের শরীরে এই ডিডিটি প্রবেশ করার ফলে পাখির ডিম ভঙ্গুর হচ্ছে এবং বিকলাঙ্গ পক্ষী শাবকের জন্ম হচ্ছে। এটা যদি চলতে থাকে তাহলে বসন্তকালে আর পাখি ডাকবে না। সেই জন্য তার এই অমূল্য গ্রন্থটির তিনি নাম দিয়েছিলেন সাইলেন্ট স্প্রিং বা নীরব বসন্ত। মজার ব্যাপার কি জানেন, তিনি যখন এই ডিডিটির ভয়াবহতার কথা তিনি যখন বলতে শুরু করলেন তখন তাকে হিস্টেরিয়াগ্রস্ত, পাগলি, বিজ্ঞান বিরোধী বলে তাকে গালাগালি করা হয়েছিল। কিন্তু আজকে ডিডিটি নিষিদ্ধ হয়েছে বহু দেশেই পৃথিবীতে, এবং ওনাকে গালাগালি দিলেও কিন্তু সেই ডিডিটির যে ভয়াবহতা সেটা কিন্তু যাবে না। আসল কথা হচ্ছে প্রাকৃতিক যে সম্পর্ক, প্রাকৃতিক ব্যবস্থাপনার উপর যদি আমরা কৃষিকাজ করতে পারি সেটাই সুস্থায়ী হয়। কীটনাশক দিয়ে পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, সাময়িকভাবে হলেও পরবর্তীকালে পোকার প্রতিরোধ শক্তি বেড়ে যায় এবং সেটা চাষের আরও অনেক বেশি ক্ষতি করে এবং তার প্রভাব খাবারের মাধ্যমে মানুষের শরীরে আসে, মানুষ আরও অসুস্থ হয়ে পড়ে। অর্থাৎ কৃষক যদি কীটনাশক দেয় তাতে যেমন পাখি মারা যাবে, পোকা মারা যাবে, অনেক কিছুই মারা যাবে, পোকার প্রতিরোধ শক্তি বাড়বে, সেই সাথে কীটনাশক কিন্তু আমাদের শরীরে ঢোকার জন্য মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে এবং মানুষ রোগাক্রান্ত হয়ে পড়বে। আর একটা মজার বিষয়, আচ্ছা পাখি হারিয়ে গেল তো আমাদের কি? কেউ বলতেই পারেন পাখি হারিয়ে যাওয়ার সাথে আমাদের তো কোনো সম্পর্ক নেই। ঠিক তাই। আসলে স্ট্যানলে টেম্পল তিনি একটা তত্ত্ব দিয়েছিলেন মরিশাসের একটি পাখি সম্বন্ধে। আপনারা জানেন যে মরিশাসের ডোডো পাখি 1600 সালের শেষ দিক পর্যন্ত দেখা গিয়েছিল। সেই পাখি উড়তে পারত না, প্রচুর মানুষ তাকে গুলি করে মেরেছে এবং গুলি করে মারার ফলে পাখিটা হারিয়ে গেল। তার সাথে সাথে দেখা গেল যে ক্যালভেরিয়া মেজর নামে একটা গাছ বা ডোডো ট্রি, সেই গাছের সংখ্যা কিন্তু ব্যাপক পরিমাণে কমতে শুরু করে গেছে। ব্যাপারটা কি? আসলে ডোডো পাখি ওই গাছের ফল খেয়ে বিষ্ঠা ত্যাগ করত এবং এই বিষ্ঠা ত্যাগের মাধ্যমে ফল থেকে নতুন গাছ জন্মাত। যেহেতু ওই গাছটি যেই ওই পাখিটি আর নেই, যার ফলে গাছের সংখ্যা বাড়ছে না এবং গাছের সংখ্যা না বাড়ার জন্য ওই গাছে বসবাসকারী বিভিন্ন ধরনের পাখি, পোকা, মাকড় যারা বাসা করত তাদের সংখ্যা কিন্তু কমতে শুরু করেছে। তার মানে এটা বোঝা গেল একটা পাখি হারানো মানেও গাছ হারিয়ে যাওয়া। এরকমভাবে পৃথিবীতে অজস্র পাখি হারিয়ে গেছে, তার সাথে যে আন্তঃসম্পর্ক আমরা এখনো পুরোটা সম্পর্ক এখনো করতে পারিনি, কিন্তু মানুষের পক্ষে এটা অকল্যাণকর। পাখি সংখ্যা কমে যাওয়ার কারণের মধ্যে এখানে দেখানো হয়েছে, দেখুন কৃষিকাজ এবং ওই জল নির্ভর করে যে সমস্ত আমরা কৃষিকাজ করি, অ্যাকোয়াকালচার, সেটা কিন্তু একটা বড় কারণ। প্রায় 50% পাখি এর জন্য ক্ষতিগ্রস্ত হয় এই কৃষিকাজ করার জন্য, এই আধুনিক কৃষিকাজ করার জন্য। এখানে আরও অনেকগুলো ব্যবস্থার কথা বলা আছে, তার মধ্যে এখন দেখুন এই কৃষিকাজ এবং অ্যাকোয়াকালচারের জন্য সবথেকে বেশি ক্ষতি হচ্ছে। এবার পাখি হারিয়ে যাওয়ার সাথে সাথে আমি আগেই বলেছি যে মানুষের কিন্তু সমস্যা বাড়বে, কমবে না। দেখা যাক আমাদের কত পাখি আছে। প্রায় 14,000 পাখির প্রজাতি আছে পৃথিবীতে। তার মধ্যে প্রায় 13% অর্থাৎ 1300 পাখি আজকে বিলুপ্তির পথে। 1500 সালের পর থেকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপেই 150 প্রজাতির পাখি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ভারতে প্রায় 80% পাখি বিলুপ্তির পথে। বাংলাতে প্রায় 350 বেশি পাখি সহজেই দেখতে পাওয়া যেত, এখন অনেক পাখি আর দেখতে পাওয়া যায় না সহজে। যেমন দেখুন চড়াই, কাক, শকুন এখন দেখতে পাওয়া যায় না। বাসস্থানের পরিবর্তন হয়েছে পাখির, পরিযায়ী পাখির সংখ্যা কমেছে, কারণ মানুষ পরিযায়ী পাখিদেরও শিকার করে তার মাংস খেতে শুরু করেছে। এখানে দেখুন এই কাঠঠোকরা, এক অদ্ভুত পাখি, এর ঠুকরে ঠুকরে গাছের ভেতর থেকে পোকা বের করে পোকার লার্ভা, পিউপা সেগুলো তারা খায়, অর্থাৎ গাছটাকে ঠিক রাখে। এ এক অদ্ভুত পাখি যে আমরা মানুষ জানবে না এই গাছটা কোথায় কোথায় পোকা রয়েছে এবং গাছের ক্ষতি করছে। পাখি জেনে আমাদের অজান্তেই বিনা পয়সায় এই সার্ভিসটা তারা দিয়ে যাচ্ছে। পাখির সংখ্যা কমে যাওয়ার কারণ মধ্যে আরও রয়েছে দেখুন কীটনাশকের ব্যবহার।
এখন যথেচ্ছ পরিমাণে কীটনাশক স্প্রে করা হচ্ছে এবং সেই কীটনাশকযুক্ত ফসল এবং ফসলে থাকা পোকামাকড় খেয়ে পাখি মারা যাচ্ছে। বাসস্থান বদলে গিয়েছে, চোরাগোপ্তা পাখি শিকার এখনও অনেক জায়গাতে হচ্ছে, গাছপালা জঙ্গল কমে যাওয়া, এবং এইখানে দেখুন এই ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির জন্য কত পাখি মারা গেছে এবং বিভিন্ন জায়গায় জাল দেওয়া হয়েছে, তার দেওয়া হয়েছে, তার জন্য পাখি মারা যাচ্ছে। বিষাক্ত ইঁদুর খেয়েও পেঁচার মৃত্যু হচ্ছে। আর এই পরিবেশ দূষণ আর একটা বড় কারণ। চড়াই উধাও। আগে পুরনো বাড়িগুলোতে দেখবেন একটা করে ঘুলঘুলি থাকতো এবং ঘুলঘুলিতে চড়াই বাসা করত, আমাদের কোনো অসুবিধাই হতো না, সারাদিন বাড়িতে কিচিরমিচির করত। এখন ফ্ল্যাট বাড়ি, সেখানে কোনো ঘুলঘুলির কোনো জায়গা নেই, পাখির বাসা করে, এটার নাম তো হাউস প্যারো, মানে বাড়িতেই ওরা বাসা করবে। আজকে বাড়িতে পাখি বাসা করার কোনো জায়গায় নেই, আমরা মনে করছি পাখি নোংরা করে রাখা যাবে না, থাকবে না আমাদের, তাই পাখির সংখ্যা কমে গেছে। এবার চড়াই শুধু দানা শস্য খায় না, পোকামাকড়ও খায়। এবার আর একটা বিষয় হচ্ছে যে অনেক বিজ্ঞানী এখন বলছেন যে মোবাইল টাওয়ারের জন্য ছোট ছোট পাখিগুলোর কিন্তু যাতায়াত এবং তাদের জীবন ধারণ খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এবং বিজ্ঞানীরা আরও সতর্ক করেছেন যে 5G টাওয়ার যেখানে যেখানে বসানো হচ্ছে সেটার পাওয়ার অনেক বেশি, এই টাওয়ারগুলোর থেকে প্রায় 12 গুণ, এবং সেখানে পাখি মরে যাওয়ার বিভিন্ন ঘটনা ঘটেছে, যদিও সেই ঘটনাগুলো ইদানিং চেপে যাওয়ার চেষ্টা চলছে। আমরা চাষ যখন শুরু করি তখন থেকেই শুরু হয়ে যায় পাখির আনাগোনা। দেখুন এখানে ট্রাক্টরে চাষ হচ্ছে, কত বক ঘুরঘুর করছে পোকা খাওয়ার জন্য, হাজারে হাজারে। এখানে দেখুন মোষ দিয়ে চাষ হচ্ছে, এখানে একটি শালিক পাখির ঠোঁটে 3টি পোকা রয়েছে, এখানে এই শালিক পাখিটির ঠোঁটে একটি পোকা। এই আমাদের চাষ করার ফলে, আমাদের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে যে চাষ করা হচ্ছে তার ফলে দেখুন এই পাখি পোকা খাচ্ছে। সুতরাং পাখি তো পোকা খেয়েই যাবে, এটা তাদের খাদ্য, মানে খাদ্য সংগ্রহের জায়গা। কাককে আপনি মাঠে দেখতে পাবেন না, ফসলের মাঠে, কিন্তু ফসল কাটা হয়ে গেলে কাককে আপনি দেখতে পাবেন, ওখানে নানা রকম পোকা মাকড় অনেক কিছুই পড়ে থাকে, দানা শস্য সবই তারা খায়। এই যে ফিঙে, অনেক ধরনের ফিঙে আছে, এই ফিঙে ছোঁ মেরে মেরে প্রচুর পোকা খায়। দেখা গেছে এক একটা ফিঙে প্রায় 200টার মতো করে ওই শীষ কাটা লেদা পোকা খেয়ে নিতে পারে। তাহলে ভাবতে পারছেন যদি 6টা ফিঙে থাকে সে কতগুলো পোকা খেতে পারে দিনে। পাখি সারাদিন ধরেই খায়। আচ্ছা, মাছরাঙা শুধু মাছ খায় না, পোকাও খায়। দেখুন এখানে একটি লার্ভা মাছরাঙা ধরেছে, এটা ধানের জমিতে দেখতে পাবেন। আর এই যে শামুকখোল, এই শামুকখোল তো মানে ধান লাগানোর বেশ কিছুদিন পরে আপনারা শামুকখোলকে দেখতে পেয়ে থাকেন। শামুকখোল মানে মূলত শামুক খায় না, ওরা সাপ খায়, জমির পোকা খায়, মাছ খায়, ব্যাঙ খায়, অনেক কিছুই খায়। এটা ওদের, তাই বলে ধান গাছের কিন্তু ওরা ক্ষতি করছে না। আচ্ছা, বাড়ির উই পোকা থেকে আপনি রেহাই পেতে চান, তাহলে দেখুন বাড়িতে যদি আপনি মুরগি পালন করেন তাহলে বাড়ির মধ্যে কিন্তু কখনো আপনি উই পোকা দেখতে পাবেন না, ওরাই কিন্তু এগুলোকে খেয়ে শেষ করে ফেলে। আবার আপনি নিড়ানি করতে চাইছেন, নিড়ানি করার লোক পাচ্ছেন না, হাঁস পাখি আপনার লাগোয়া জমিতে যাতে কীটনাশক রাসায়নিক সার দেওয়া হয়নি সেখানে আপনি হাঁস নামিয়ে দিন। 1 মাস ধান লাগানোর পরে একটু জল আছে, সেখানে আপনি হাঁস ছেড়ে দিন, 1 বিঘে জমিতে 4-5টা হাঁস নামিয়ে দিন। দেখুন ও সারাদিন ধরে কি সুন্দর নিড়ানি করবে, বিষ্ঠা ত্যাগ করবে, সমস্ত পোকা খেয়ে ফেলবে এবং ধান গাছগুলো পুষ্ট হবে, ধানের বৃদ্ধি ভালো হবে, ধানের ফলনও ভালো হবে। এটা একটা খুব সহজলভ্য একটা কাজ, সহজ কাজ, হাঁসকে দিয়ে এই কাজটা আমরা করিয়ে নিতে পারি। আচ্ছা, আগে আমাদের কৃষকরা কিন্তু তারা ঝড়ের পূর্বাভাস বুঝতে পারতেন মাঠচড়াইয়ের বাসার দিকটা দেখে, অর্থাৎ মাঠচড়াইয়ের বাসার মুখটা যেদিকে থাকবে সেদিক থেকে কিন্তু ঝড় আসবে না। এটা মাঠচড়াই আগে থেকে বুঝতে পেরেই এই মাঠচড়াই বাসা করে মাঠের মধ্যে। সেরকমভাবে বাবুই পাখি বাসাগুলো দিকগুলো এমনভাবে হয় সেদিক থেকে কিন্তু ঝোড়ো বাতাস ঢুকবে না। এটা থেকে আমাদের যারা অভিজ্ঞ কৃষক তারা একটা আইডিয়া করতে পারতেন যে কখন কোন দিক থেকে ঝড় আসবে। পাখির বৈচিত্র্য একটু বলি, এই যে বাঁশপাতি পাখিটা দেখছেন এটা কিন্তু মানে শুধু মৌমাছি নয়, মৌমাছি গোত্রীয় অনেক পোকা খায়, তবে তাতে খুব সাংঘাতিক কোনো ক্ষতি হয় না।
বুলবুলি দেখছেন, মোহনচূড়া দেখছেন, আমাদের এখানে দেখতে পাওয়া যায়, এটা মাঠচড়াই দেখছেন। আচ্ছা, এবার দেখা যাক যে ফসল ভেদে পাখির বিভিন্নতা। দেখুন, সব পাখিরাই, অনেক পাখি ফসলে আসে, কিন্তু সবাই বাসা বাঁধে না, আবার সবাই সব পোকামাকড় খায় না, অনেকে বেড়াতেও আসতে পারে বলতে পারেন। পরিপক্ক সূর্যমুখীর ক্ষেত্রে টিয়া পাখি দেখতে পাবেন, আমরা পাই, আরও কিছু পাখি আসে। এবার লেদা পোকার জন্য ফিঙে বলেছি। পটলের মাচাতে আপনারা দেখতে পাবেন কোয়েল পাখি, মুনিয়া পাখি, প্রিনিয়া বা পাতাফুটকি, বুলবুলি, শালিক, গুয়ে শালকি, খঞ্জনা, কোকিল, ঘুঘু, সব এরা আসলে ওই পাকা পটলটা খেতে চায় এবং পাকা পটলের মধ্যে দিয়ে পটলের যে ফল ছিদ্রকারী পোকার লার্ভাও তারা খেয়ে ফেলে। বেগুন খেতেও ওই রকম আপনারা অনেক ধরনের পাখি দেখতে পাবেন, বাঁশপাতি, লাল শাক, এটা পাবেন। আর লাল শাক, মেথি শাক ইত্যাদির ক্ষেত্রেও আপনারা ভুঁই খঞ্জনা, মাঠচড়াই, ভুড়ুই দেখতে পাবেন। এই তথ্যটা আমাদের দিয়েছেন পক্ষী বিশারদ সম্রাট সরকার। আচ্ছা, আমরা জানতে পেরেছি প্রায় 46 রকমের পাখি ফসলের পোকা খায় এবং অনেক পাখি ইঁদুর ছাড়াও রাত্রিবেলা তারা চলাচল করে, তারাও ইঁদুর খায়। আর 63 রকমের পাখি ফসলের ক্ষতি করে। 52 রকমের পাখি শস্য খায়, 14 রকমের পাখি ডাল শস্য খায়, 15 রকমের পাখি তৈলবীজ খায়, 23 রকমের পাখি ফল খায়। আর স্তন্যপায়ী বাদুড়, এটা পাখি নয়, সে মশাও খায়, আবার পরাগ মিলনও করে। আপনারা ভয় পেয়ে গেলেন পাখি তাহলে কত ক্ষতি করে? না, যত দেখছেন যতটা তা কিন্তু নয়। এখানে দেখুন, এই যে পটলের মাছির কথা বলছিলাম না, এখানে এই কোকিল পাকা পটল খাচ্ছে। এই পাকা পটলের মধ্যে যে ফল ছিদ্রকারী পোকার যে লার্ভাটা রয়েছে সেটাও তারা খেয়ে নিচ্ছে। শুধু ও খায় না, আরও দেখুন এখানে শালিক খায়, বুলবুলি খায়। এই পাখিরাও এই এই পটলের পোকা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তবে আপনি ঝিঙেতেও এটা দেখতে পাবেন, অন্য ফসলেও কিন্তু একই রকমভাবে কিছু বেগুনেও পাবেন, কিছু পোকাকে এরা নিয়ন্ত্রণ করে, আবার কিছু ফসল খায়। সেটা কিন্তু স্বাভাবিক। এই স্বাভাবিকতা কিন্তু মেনে নিতে হবে। আমাদের ফসলটা পুরোপুরি এরা ছাড়া হবে সেইটাই ভাবাটা কিন্তু সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং অস্থায়ী ব্যাপার। আচ্ছা, এইখানে দেখুন ধান খেতে প্রায় 30-এর ওপর পাখি আমরা দেখতে পাই। বিভিন্ন, এটা জায়গা অনুযায়ী অবশ্য বাড়ে কমে পাখির সংখ্যা। এইখানে আপনারা পাখিগুলো যেটা দেখতে পাচ্ছেন, এই যে ল্যাপউইং মানে টিটিপ দেখতে পারেন আপনারা। এখানে এই বক জাতীয় পাখি আপনারা দেখতে পাবেন। এখানে আপনারা কাস্তে চেরা দেখতে পাবেন, খুনতে বক দেখতে পাবেন, আপনারা তাল চড়াই দেখতে পাবেন, তার লেজা দেখতে পাবেন, ছাতারে পাখি দেখতে পাবেন, ফিঙে, অনেকগুলো ফিঙে দেখতে পাবেন, আপনারা হাজরিকা দেখতে পাবেন, এই যে মিনিভেট, এটা হাজরিকা দেখতে পাবেন। আপনারা এই কসাই পাখি, এই যে স্রাইকে, এই কসাই পাখি দেখতে পাবেন, কোকিল দেখতে পাবেন। আরও দেখুন, এইখানে দেখুন ওই যে প্রিনিয়া, ফুটকি, প্রিনিয়া, অনেক ধরনের প্রিনিয়া, 4-5 রকমের প্রিনিয়া দেখতে পাবেন। আপনারা ওই ছাতারে পাখি প্রায় 4-5 রকমের দেখতে পাবেন। এগুলো জমিতে আমরা পেয়ে থাকি। অর্থাৎ সব রাজ্যে, সব জেলায় যে পাখিগুলো দেখতে পাবো তা নয়, এটা অবস্থা ভেদে এতগুলো পাখি মানে দেখতে পাই। এখানে আরো পাখি দেখতে পাচ্ছেন আপনারা। এবার ধান পাকার আগেও ধান কাটার পরে, এটা একটা বিষয়। অনেক জায়গাতে আপনাদের যাদের বয়স 60 বছর পেরিয়ে গেছে তারা হয়তো দেখে থাকবেন, যখন রাসায়নিক সার কীটনাশক দেয়া হতো না, তখন ধান ক্ষেতের পাতাগুলোকে জড়িয়ে নিয়ে পাখি বাসা করত এবং সেই বাসা নিরাপদ তারা থাকতে, কারণ পাখিরা জানতো যে এটা তাদের নিরাপদ জায়গা। কিন্তু এখন আর ধান খেতে পাখি বাসা করার মতো পাখি আমরা দেখি না। তবে ধান খেতে মারাত্মক একটা পাখি আসে, এইটা দেখতে পাচ্ছেন, রেড ব্রেস্টেড মুনিয়া পাখি। এর গলার কাছটা লাল রঙের। ধানের শীষের উপরে বসেই এত পরিমাণে পোকা মানে ধান খেয়ে যায়, সে বলার কথা রাখে না। তবে হ্যাঁ, যে ধানগুলো আগে পাকে সেই ধানগুলোকে আক্রমণ করে, যেমন সাটিয়া, নিভার, জেপি 110, জয়প্রকাশ 110, শাকভাত, এই ধানগুলোকে এরা আগে আক্রমণ করে। এছাড়া মাঠে আপনারা শালিক, গোশালিক, সাতভাই চম্পা, মাছরাঙা আগেই বলেছি, দেখতে পাবেন। এগুলো আরে
আরও ধানের মাঠে পাওয়া পাখির ছবি দেখে নিন। এগুলো যে পাখি বকের কথা বলছিলাম সেগুলোই ছবি। এগুলো সহজা সমৃদ্ধা থেকে ছবিগুলো পেয়েছি। এগুলো পাখির ছবি। আমরা হাঁস দিয়ে ধানের ক্ষেতে নিড়ানি এবং পোকা নিয়ন্ত্রণের কথা বলেছি। এখানে দেখুন, ধানের জমিতে যদি আমরা জীবন্ত ধনচে গাছ লাগিয়ে রাখতে পারি, ধনচে গাছ খুব সহজেই হয়, সেই গাছে কিন্তু পাখি খুব সহজেই বসে, পেঁচাও বসে রাত্রে। তার ফলে পোকামাকড় খেতে সুবিধা হয়, ইঁদুর খেতেও সুবিধা হয়। এটাই সব থেকে ভালো পদ্ধতি। আর একটা করা যেতে পারে যে উল্টো ইউ আকারের লাঠি দিয়ে বাঁশ দিয়ে একটা বার্ড পার্চার বলা হয়, পাখি বসার যদি জায়গা করে দেই, সেখানেও পাখি বসতে পারে দিনের বেলা। দেখুন রাত্রিবেলাও ফিঙে পাখি। আর আমাদের ধান খেতে দেখুন কি সুন্দর মাছরাঙা এসছে, আবার ফিঙে পাখিও এসছে। এটা অন্যান্য মাছের ফসলেও কিন্তু এইভাবে পোকা নিয়ন্ত্রণ করা যায় পাখি দিয়ে। সবাই চেনেন, আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন। এইটা একটু কম দেখতে পাওয়া যাবে, প্রিনিয়া বা ফুটকি, এটা কম দেখতে পাওয়া যায়। বাকি এই বক সদৃশ্য এই পাখিগুলো দেখতে পাবেন, প্যান্টিকোলেও দেখতে পাওয়া যায়। এবার রাজস্থানের চুরু জেলাতে একটা পাখি নিয়ে সমীক্ষা হয়েছিল। তারা বললেন যে প্রতি হেক্টরে জমিতে কতগুলো করে তারা পাখি দেখতে পেয়েছেন। গোবক 3টে পেয়েছেন, ময়না 28টা পেয়েছেন, হাঁড়ি চাচা 4টে পেয়েছেন, নীলকণ্ঠ পাখি এই যে নীল রঙের 1টা পেয়েছেন, ফিঙে 2টো পেয়েছেন, চড়াই 31টা পেয়েছেন, কালোই বিষ পেয়েছেন। কালোই বিষ মানে কাস্তে চেরা আর কি, এই পাখিটা। তাহলে এত রকমের পাখি তারা একটা সমীক্ষা করে পেয়েছেন। সেই পাখিগুলোর আবার ছবি দেখুন। এখানে এই যে গরুর সঙ্গে দেখছেন গোবক, এটা নীলকণ্ঠ পাখি। এখন পেঁচা কিন্তু বিপন্ন। পেঁচা মানে আমার ফসলের ইঁদুর খেয়ে থাকে। আজকে ইঁদুর মারা বিষ দেওয়ার ফলে পেঁচার সংখ্যা কমে যাচ্ছে, পেঁচার চোরাগোপ্তার শিকারও হচ্ছে। তাহলে ইঁদুর যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের ফসলের হানি সাংঘাতিকভাবে হবে। মৌমাছি মধু ও চাকের মোম খাওয়া পাখি। মৌবাজের মতো পাখি মধু ও চাকের মোম খায়। আবার সবুজ বাঁশপাতি, মৌমাছি সহ অনেক ফড়িং খায়। এটা আমরা ধান খেতে দেখতে পাই, বাঁশপাতি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা মারাত্মক ক্ষতি করে না। আবার দেখুন টুনটুনি, দুর্গা টুনটুনি, মৌটুসি, এরা ফুলের মধু খায়। আবার পরাগ মিলনেও এদের একটা ভূমিকা আছে। এটা খুব মজার ব্যাপার। গোটা পৃথিবীতে আগে কিন্তু ফসফেট এবং নাইট্রোজেন ঘটিত সারের জন্য যখন রাসায়নিক সার ছিল না, তখন কিন্তু পেরুর উপকূলে, যে পেরু, দক্ষিণ আমেরিকার যে পেরু, সেখানে অনেকগুলো দ্বীপ ছিল। চিনছা একটা দ্বীপ এবং তার সঙ্গে যে লাগোয়া দ্বীপগুলো ছিল, সেই দ্বীপগুলোতে এই যে করমোরান্ট বা পানকৌড়ির মতো এক ধরনের পাখি, তারা হাজার হাজার বছর ধরে তারা ওখানেই বসবাস। ওখানে মানুষ থাকতো না, তারা ওখানে বিষ্ঠা ত্যাগ করে করে পাহাড়ের মতো বিষ্ঠাগুলো জমে গিয়েছিল এবং সেই বিষ্ঠাই মানুষ সেখান থেকে জাহাজে করে নিয়ে আসতো। এবং ইনকা সভ্যতা হয়তো 1200 থেকে 1545 সালের সময় এটা ব্যবহার করা হতো। এবং তখন পানকৌড়ি সদৃশ্য ওই পাখিকে কেউ যদি বিরক্ত করা হতো, তাকে মানে প্রাণদণ্ড দেওয়ারও বিধান ছিল। এবং সেই যে পেরুর বিষ্ঠা বিভিন্ন দেশে সরবরাহ করা হতো, এইটা একটা সেই সময়কার বিজ্ঞাপন। গুয়ানো মানে হচ্ছে পাখির বিষ্ঠা। এরপরে 1820 থেকে 1860 সাল পর্যন্ত পেরু এই বিষ্ঠা বিভিন্ন দেশে রপ্তানি করে সার হিসেবে প্রচুর অর্থ উপার্জন করে এবং এটাকে আবার পেরুর সোরাও বলতো। 12.8 মিলিয়ন টন জমাকৃত বিষ্ঠা শেষ হয়ে যায় এবং 1856 সালে গুয়ানো দ্বীপ আইনের মাধ্যমে মানুষের বসবাসবিহীন বেশ কিছু দ্বীপ আমেরিকা দখল করে নেয় এবং চাষের জমিতে দেওয়ার জন্য বহু দেশেই টন টন গুয়ানো ওই দ্বীপ থেকে যেত। পরবর্তীকালে ওই বিষ্ঠা থেকে সোরা তৈরির জন্য হতো এবং বারুদের জন্য সোরারও প্রয়োজন পড়ল। এবং এখানে দেখছেন এই বিষ্ঠা দ্বীপের ছবিগুলো দেয়া রয়েছে, পাহাড় প্রমাণ বিষ্ঠা জমে রয়েছে। আমরা আগেই বলেছি, এই পৃথিবীটা শুধুমাত্র মানুষের জন্য নয়, সমস্ত প্রাণী
পতঙ্গ তার যদি সমতা যদি না থাকে আমরা সুস্থ থাকব না। আমরা সবাই জানি যে মৌমাছি যদি পৃথিবী থেকে হারিয়ে যায় তাহলে মানুষও বেশি দিন বাঁচতে পারবে না। এখানে দেখুন যে অযথা আমরা পাখি পেঁচা আমরা নিধন করব না। প্রাকৃতিক খাদ্য খাদক সম্পর্কে যদি ঠিক রাখতে পারি তাহলে আমাদের ফসলে রোগ পোকা কম হবে এবং জৈব উপায়ে ফসল আমাদের চাষ করতেই হবে, একমাত্র পন্থা। আর কি হতে পারে? প্রথমে পাকবে এমন ফসল, এমন জাত আমাদের লাগাতে হবে, কিন্তু সেটা বেশি করে, অল্প লাগালেই সেখানেই পোকার বা পাখির আক্রমণ বেশি হবে। জমিতে চকচকে ফিতে আয়না লাগানো যেতে পারে। এখানে একটা রিফ্লেক্টরের ছবি দেওয়া আছে, এই সূর্যের আলো প্রতিফলিত হওয়ার জন্য সহজে পাখি জমিতে আসবে না। আওয়াজ করা, টিন পেটানো এবং বেশি জায়গায় ফসল লাগানো, একসাথে বেশি ফসল লাগানো এবং পাখির উপদ্রব কমানো, যেখানে বেশি হয় সেখানে আমরা কাকতাড়ুয়া লাগাতে পারি। ইঁদুর মারার রাসায়নিক বিষ যেন আমরা ব্যবহার না করি, ইঁদুর মারার জন্য অন্য ব্যবস্থা নিতে হবে। এবং ধান লাগানোর পরে আমরা দেখি জমিতে কিছু বক আসে, তারা পোকার খোঁজে, কিছুদিন খোঁজাখুঁজি করে তারপর চলে যায়। অযথা যেন আমরা বক না মারি। এই কয়েকটা কথা লক্ষ্য রাখলেই, আমরা যদি গুরুত্ব দেই, তাহলে কিন্তু পাখি আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং আমাদের কোনো বিশেষ ক্ষতি হবে না। আসুন আমরা এই পৃথিবীটাকে রক্ষা করি প্রাণ দিয়ে, আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মটাকে বাঁচানোর জন্য। ধন্যবাদ।